ডেফিনিটলি আই মিন বাবা তো বাবাই। বাবার জায়গায় when you say মিস, ওনাকে তো কাজের ক্ষেত্রে তো মিস করি অ্যাজ ওয়েল অ্যাজ ফ্যামিলি ওয়াইজ বাবা ইজ মিসিং অ্যান্ড আগে মনে হতো যে কাছের কেউ চলে গেলে জিনিসটা কীরকম ফিল হয় এটা বুঝতাম না আমরা। তো যখন নিজের ফ্যামিলির বাবা নাই তখন ডেফিনেটলি উই মিস হিম ইন এভরি সিঙ্গেল মোমেন্ট ইন টার্মস অফ ফ্যামিলি ওয়াইজ। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ডেফিনেটলি ওনাকে আমরা মিস করি, কারণ ওনার সাথে আমার পথ চলা নাসির গ্লাসের প্রথম ইউনিট যখন শুরু হয় তখন থেকে 2004 সালের আমরা যখন কনস্ট্রাকশন করি, আমি বিদেশে ছিলাম, আমি 2005-এ ব্যাক করি। তো তখন থেকে ওনার সাথে কাজ করা। তো এই দীর্ঘ উনি চলে গেছেন 2022-এ। সো দীর্ঘ প্রায় 17-18 বছর ওনার সাথে একসাথে থাকা। সো ব্যবসার ক্ষেত্রে বিভিন্ন প্রবলেম সলভিং, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, এগুলোতে ওনার যে অবদান, ওনার যে তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং যে ভিশনারি থট, এইটা আনপ্যারালাল। এটা অবশ্যই মিস করি। উনি চলে গেছে প্রায় 3 বছর। এর মাঝে কিছু সিচুয়েশন তো ফিল করি অ্যান্ড রিয়ালাইজ করি যে হ্যাঁ, উনি থাকলে ইট উড বি ডিফারেন্ট স্টোরি আর কি। তো আমরা যতই সামনে এগিয়ে যাই না কেন, যতই ব্যবসা বাড়াই না কেন, বাবাকে মিস করবই, করে যাবই। নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়াম ইটস এ নিউ ভেঞ্চার আমাদের জন্য। ডেফিনেটলি আমরা বুঝি যে গ্লাসকে কোনোখানে ইউজ করার জন্য ফ্রেমিংয়ের প্রয়োজন হয়। সেটা আমরা এক্সটেরিয়র ফাসাদে বলেন অথবা ইন্টেরিয়র পার্টিশনে বলেন। গ্লাস কখনোই একা দাঁড়াতে পারে না। গ্লাসের ফ্রেম বলেন, গ্লাসের পিছনের ফাসাদ বলেন, কোথাও না কোথাও অ্যালুমিনিয়ামের একটা কন্ট্রিবিউশন থাকেই আর কি। রিয়ালাইজিং দ্যাট, আব্বু থাকতেই আমরা এটা আলোচনা করেছিলাম হয়তো টাইম টু টাইম, বাট সব কিছু মিলায়ে হয়ে ওঠেনি। সো আব্বু যাওয়ার পরে আমি চিন্তা করলাম যে না, অ্যালুমিনিয়ামে আমাদেরকে ইনভলভড হওয়া উচিত, সিন্স এটা সেম চ্যানেলে বিক্রি হয়, সেম কাস্টমার এন্ড ইউজারও সেম। সো উই থট যে দিস ইজ সামথিং যে উই শুড গেট ইন টু ইট ফর আরও ইনোভেটিভ সলিউশন দেওয়া, আরও মডার্ন লুক দেওয়া, মডার্ন সলিউশন যেগুলো আজকে উন্নত বিশ্বের এক্সটেরিয়র ফাসাদে হচ্ছে, সেই ধরনের বেশ কিছু প্রোফাইল অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে যে ধরনের গ্যাপ বা ল্যাকিংস আমরা দেখি, এই জায়গাগুলোকে ফুলফিল করার জন্য আমরা মনে করি যে বাংলাদেশে নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের প্রয়োজনীয়তা আছে। আমার বাবা, like I said, he was a very visionary person and he was an iconic pioneer in the country. He always used to do new things. So উনি যখন 2004 সালে আমরা যখন নাসির গ্লাসের প্রথম ইউনিট শুরু করি, তখন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্ডাস্ট্রি, ব্যাংকের লোকজন বা মার্কেটের লোকজন গ্লাস টেকনোলজি সম্পর্কে কোনো আইডিয়া ছিল না, বিকজ ওইটা ওই সময়কার প্রথম ফ্যাক্টরি ছিল আর কি। তো ওই সময় আমাদের ব্যাংককে বুঝাতে অনেক কষ্ট হয়েছে যে সিলিকা স্যান্ড, যেটা বাংলাদেশের লোকাল গ্রোন বা লোকালি অ্যাভেলেবল সিলিকা স্যান্ড থেকে একটা ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট করা সম্ভব, এটা তখনকার পার্সপেক্টিভে ওয়াজ আ ভেরি ফিউচারিস্টিক ডিসিশন আই উড সে। কারণ আমরা 2005-এ এটার প্রোডাকশনে আসি, আমরা 2024 সালে বা 2025 সালে একটা সেকেন্ড বড় ম্যানুফ্যাকচারারকে দেখতে পাচ্ছি, বা সামনে আরও 2026-এর দিকে দেখতে পাচ্ছি নতুন ইনভেস্টাররা আসতেছে। সো আই উড সে যে হি ওয়াজ 20 years ahead in visionary perspective to build a glass factory which is a import substitute product. আপনি যেটা বললেন যে হ্যাঁ, এটা অ্যাবসোলুটলি ইম্পোর্টেড প্রোডাক্ট ছিল। আমরা প্রথম ফ্যাক্টরি করি 400 টন, পরে আমাদের সেকেন্ড লাইন আর একটা 600 টন। সো টুগেদার 1000 টন পার ডে ক্যাপাসিটি আমাদের এখন। সো দিস ইজ, আমরা টুগেদার মার্কেটের প্রায় 70% মার্কেট শেয়ার ওন করি আন্ডার নাসির গ্রুপ। সো দ্যাট ইজ এ বিগ ভিশনারি উইন। আই মিন, সে অলওয়েজ নতুন জিনিসের দিকে চিন্তা করতো, যেটা বাংলাদেশে নতুন কিছু করার জন্য উনি বাংলাদেশ মেলামাইন যখন শুরু করে, দ্যাট ওয়াজ প্রথম। জাম্প কেটস ওয়াজ আর একটা প্রোডাক্ট, যেটা এগেইন ওই সময়কার খুব চমকপ্রদ একটা প্রোডাক্ট। উনি গ্লাসও যেভাবে করেন,
পরবর্তীতে উনি আরও গ্লাসের অন্যান্য ফ্যাক্টরিও করেছেন, গ্লাসওয়্যার অ্যান্ড আদার প্রোডাক্টস, যেগুলো এগেইন ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। তো নতুন জিনিস করার দিকে ওনার অলওয়েজ একটা আগ্রহ ছিল। ইট ওয়াজ অলওয়েজ হাই রিস্ক, বাট এগেইন ইটস হাই রিটার্ন অ্যাজ ওয়েল ইফ ইউ ক্যান ডু ইট রাইট। গ্লাস নির্মাণ ব্যয়, কনস্ট্রাকশন ক্ষেত্রে নির্মাণ ব্যয়, ডেফিনেটলি গ্লাস ক্যান কন্ট্রিবিউট অ্যান্ড কন্ট্রিবিউটিং অ্যাজ ওয়েল। কারণ আপনি আজকে পার্টিশনে যদি ইন্টারনাল পার্টিশনে, সিভিল কনস্ট্রাকশনের ইন্টারনাল পার্টিশনে যদি আপনি আজকে ব্রিক ওয়াল দেন, তাহলে ব্রিকের কস্ট, এটার সিমেন্টের প্লাস্টারিং কস্ট, অ্যান্ড দেন ওইটার কালার ফিনিশিংয়ের কস্ট, অ্যান্ড দেন কালারিং কস্ট, অ্যান্ড দেন দ্য লেবার অফ কালার, অ্যান্ড দেন সিভিল লেবার, অল দিস অ্যাডিং আপ, আপনি দুইটা লেবার এখানে ইউজ করেন, একটা সিভিলের লেয়ার আর একটা কালারিং লেবার, অ্যান্ড মেটেরিয়ালসও আপনাকে ইকুয়ালি বেশি ইউজ করা লাগতেছে। কম্পেয়ার টু দ্যাট, আপনি আজকে অফিসে আমরা দেখতে পাচ্ছি যে ব্রিক ওয়াল আর নাই, আমরা দেখতে পাচ্ছি যে সবই গ্লাসের ওয়াল তৈরি হচ্ছে, অ্যান্ড উইথ দি এসেন্স অফ অটো ফ্রস্ট গ্লাস আপনি এটা প্রাইভেসি কন্ট্রোল করতে পারতেছেন, আপনি ফ্রস্টেড গ্লাস ইউজ করতে পারছেন। গ্লাস হ্যাজ লট অফ ভ্যারাইটি দিয়ে আপনার ব্রিক ওয়ালকে সাবস্টিটিউট করে ফেলছে কমার্শিয়াল ওয়ার্ক প্লেসে। সো দ্যাট সাবস্ট্যান্সিয়ালি কস্ট অনেক কমিয়ে দিয়েছে। অ্যান্ড এটা যেহেতু আবার আপনি খুলে আপনার নতুন লোকেশনে মুভ করতে পারেন, সো এখানে রিইউজেবল হচ্ছে, সো কস্ট এফেক্টিভনেস, রিলোকেশনের ক্ষেত্রেও এটা কস্ট এফেক্টিভনেস নিয়ে আসতেছে। গ্লাসের ইউজেস বাড়তেছে। উই ক্যান সি যে এভরি ইয়ারে 10-15% মার্কেট গ্রোথ। সো দ্যাট গিভস আ নাটশেল কমপ্লিট ফিগার যে এই গ্রোথটা কি শুধু আরবানে না এটা কান্ট্রি সাইডেও হচ্ছে। অ্যান্ড আমাদের রিসার্চ শোজ যে না, ইটস নট জাস্ট আরবান, ইটস দ্য কান্ট্রি সাইড ডেভেলপমেন্ট অ্যাজ ওয়েল। মানে আজকে আমরা যদি উপজেলা লেভেলে যাই, সেখানেও দেখেন আস্তে আস্তে টিনের বাড়ির সংখ্যা কমে যাচ্ছে, আমরা সিমেন্টের সেলসের গ্রোথ দেখতে পাচ্ছি। দ্যাট শোজ যে না, মানুষ টিনের বাড়ির থেকে বার হয়ে পাকা বাড়ির দিকে যাচ্ছে। তো যখনই তারা পাকা বাড়ির দিকে যাচ্ছে, ডেফিনেটলি তারা গ্লাসের জানালা ইউজ করছে, অ্যান্ড এটা রিপ্লেস করতেছে আগের কাঠের দরজা জানালা থেকে। সো গ্লাস এগেইন টু গ্রিন আরবানাইজেশন অ্যান্ড গ্রিন প্রোডাক্টস সাবস্টিটিউশন এখানে কন্ট্রিবিউট করছে অ্যাজ ওয়েল। আপনি কাঠের ব্যবহার যত কমাতে পারছেন, অ্যান্ড দ্যাট দ্য রিয়ালাইজেশন ওখানেও যাচ্ছে যে আপনি কাঠের দরজা জানালার বাইরে আপনি গ্লাসের জানালা ইউজ করছেন। অ্যান্ড সেফটির দিক থেকে মানুষ ভিতরে একটা গ্রিল লাগাই নিচ্ছে, বাইরে অ্যালুমিনিয়াম প্রোফাইলের স্লাইডিং হচ্ছে। সো সিকিউরিটির দিক থেকে, সেফটি সিকিউরিটির দিক থেকেও এটা সলিউশন দিচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ লংজিভিটি অ্যান্ড অনগোয়িং সার্ভিসিং ইস্যু থাকছে না। আপনি যদি কাঠের দরজা জানলা দেন, মানে জানলা দেন স্পেশালি, এটা 2 বছর পর এটা রং নষ্ট হয়ে যায়, এটা ঘুণে ধরে, পোকা ধরে, অল দিস কাইন্ড অফ প্রবলেম আপনি ফেস করেন, যেটা গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম নিয়ে আসলে ইটস ওয়ান টাইম লাইফ টাইম সলিউশন। এটার আর আপনার 30-40-50 ইয়ার্সে গ্লাস অ্যালুমিনিয়ামের কোনো টিয়ার অ্যান্ড বিয়ার নাই। স্কিল্ড লেবার ইন গ্লাস ইন্ডাস্ট্রি, এটার ল্যাকিংস আছে অনেস্টলি, বিকজ আমাদের গভর্নমেন্টের কাছ থেকে যে পলিটেকনিক ইনস্টিটিউটগুলো তৈরি হয়েছে, এখানে গ্লাস অ্যান্ড অ্যালুমিনিয়াম অর ফ্যাব্রিকেশন অর গ্লাস ওয়ার্ক নিয়ে ওরকম কোনো কোর্স এখনও ডেভেলপ করা হয়নি। সো এখান থেকে আপনার ভোকেশনাল ইনস্টিটিউট থেকে আমরা কোনো স্কিল্ড লেবার পাচ্ছি না, কম্পেয়ার যেটা আমরা উডের ক্ষেত্রে পাই বা অন্যান্য ইন্ডাস্ট্রি, মোটর মেকানিক্স থেকে পাই, সিভিল থেকে পাই, লেদার অ্যান্ড ট্যানারি থেকে পাচ্ছি, টেক্সটাইল থেকে পাচ্ছি, গার্মেন্টস থেকে পাচ্ছি, বাট এক্ষেত্রে নাই। এখানে আমরা লেবারকে স্কিল করি, মানে স্পেশালি আমরা যদি ইফ ইউ গো ব্যাক টু 2005, আমরা যখন প্রথম গ্লাস ফ্যাক্টরি করি তখন গ্লাসের কোনো টেকনিশিয়ান, কোনো নো হাউ পিপল নাই। সো উই হ্যাড টু ট্রেন ফ্রম দ্য ফার্স্ট পার্সন টিল এখন পর্যন্ত। তো তখন আমরা শুরুতে যেটা করেছি যে বিদেশি ওয়ার্কার নিয়ে এসেছি, অ্যান্ড দেন তাদের মাধ্যমে ট্রেন করেছি। না, এটা অ্যাকচুয়ালি মোর ফ্যাক্টরি পর্যায়ে, বাট নিচের আমরা যদি ইনস্টলেশন লেভেলে আসি অ্যান্ড ক্যারিং লেভেলে আসি, তো এটার একটা মিনিমাম বেস লেভেল ছিল না বললে ভুল হবে, বাট
time progresses, আমাদের ট্রেনিং ইন দ্য এসেন্স অফ ইন্টারনেট, ইউটিউব, নতুন টেকনোলজি, আমরা অ্যাক্সেসরিজ প্রোভাইড করি আমাদের রিটেলারদেরকে টাইম টু টাইম। আমাদের কিছু ট্রেনিং প্রোগ্রাম আছে। ইন্টেরিয়রের ক্ষেত্রে আমরা আর্কিটেকচারদের সাথে ক্লোজলি কাজ করি। হোয়াট আর দ্য নিউ প্রোডাক্ট অ্যান্ড সলিউশন, সেখান থেকে লেবাররা অ্যাকচুয়ালি হয়তো ইনস্টিটিউশনালভাবে জিনিসটা ডেভেলপড হচ্ছে না, বাট উইথ আনইনস্টিটিউশনালভাবে একটা লেবার স্কিল ডেভেলপমেন্টে আমরা ম্যানুফ্যাকচারাররা বলেন, আজকে আর্কিটেকচারাল ডিজাইনাররা বলেন, আর্কিটেক্টরা বলেন, হোল কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি এদেরকে ফেস বাই ফেস ট্রেন করে আগায় যাচ্ছে। ইন টার্মস অফ কন্ট্রিবিউশন যদি বলেন যে হ্যাঁ, ইন্টেরিয়রের ক্ষেত্রে এই লেবারের ইনভলভমেন্ট এবং এদের সংখ্যা দিনে দিনে বাড়ছে। ডেফিনেটলি গ্লাসের ইউজেস যত বাড়ছে, অ্যাজ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড, এটার ইনস্টলেশন টিম বাড়ছে, এখানে কর্মসংস্থান বাড়ছে, এটার ট্রান্সপোর্টের টিম বাড়ছে, এখানে মানে কর্মসংস্থান বাড়ছে। সো দ্য ইন্ডাস্ট্রি ইজ গ্রোয়িং অ্যাট দ্য সেম টাইম, আই উড সে যে কর্মসংস্থান অটোমেটিক্যালি বাড়ছে। Green is the future, I mean, 3 zeros, ডক্টর ইউনুসের ডক্টর 3-0 পলিসির কথা আমাকে এখানে উল্লেখ করতেই হয়। দ্যাটস ওয়ান অফ দ্য পলিসি, জিরো এমিশন। সো গ্রিনের দিক থেকে আমাদের ফ্যাক্টরিও অ্যাডভান্সড আলহামদুলিল্লাহ, যে আমরা আমাদের যেই প্রোডাকশন থেকে যেই হিট বের হয়, ওয়েস্ট হিট, বা এই হিটের একটা মেজরিটি পার্ট আমরা টারবাইন দিয়ে রিসাইকেল করে আমরা আবার ইলেকট্রিসিটি প্রডিউস করি। সো এই স্টিমটাকে আমরা কালেক্ট করি, এটাকে এয়ারে না দিয়ে এই স্টিমটাকে আমরা আবার টারবাইনে থ্রু করে এখান থেকে আবার 2 মেগাওয়াট পাওয়ার জেনারেট করি, যেটা আবার মেইন স্ট্রিমে কন্ট্রিবিউট করে। সো দিস ইজ কোয়াইট বিগ স্টেপ। এটা আমরা অ্যাকচুয়ালি 2010-এ ইমপ্লিমেন্ট করি। সো অ্যাহেড অফ ফিউচার, আই উড সে। এগেইন আমার বাবার ভিশনারি থটকে এখানে আবার উল্লেখ করাই লাগে, যে আমরা তখন থেকেই এই ওয়েস্ট হিট প্ল্যান্টটা চালু করি। যদিও এটার গভর্নমেন্টের দিক থেকে ওই সময় কোনো রেগুলেশন ছিল না যে এটাকে গ্রিন প্রজেক্ট হতে হবে, বা যেটা আজকে আমরা গার্মেন্টসে দেখতে পাচ্ছি। বাট উই ওয়ার অ্যাহেড অফ টাইম আলহামদুলিল্লাহ। আমরা এখনও আমাদের সবগুলো প্রজেক্টেই এই ওয়েস্ট হিট প্রোগ্রাম আছে, যেখান থেকে আমরা প্রায় 1 থেকে 2 মেগাওয়াট পাওয়ার রিসাইকেল করি। অ্যাট দ্য সেম টাইম আমাদের ফ্যাক্টরি শেডগুলোতে আমরা সোলার প্যানেলিংয়ের প্ল্যানিংয়ে আসি, যেগুলো অলরেডি ইন দ্য প্রসেস অফ ইনস্টলেশন আর কি। না, এই ধরনের কোনো ম্যাসিভ ট্রানজিশন হয়নি। অ্যাকচুয়ালি দ্য ট্রানজিশন হ্যাজ টেকেন প্লেস, আমরা যখন শুরু করি ওইটাই ছিল বড় ট্রানজিশন, যে ফ্লোট গ্লাস। ওয়াই এটাকে ফ্লোট গ্লাস বলা হয়? দ্য টেকনোলজি কল্ড ফ্লোট গ্লাস, বিকজ আপনি লিকুইড স্যান্ড, ডলোমাইট, লাইমস্টোন অ্যান্ড সোডা অ্যাশের যে ব্যাচ হয়, ওটাকে অ্যাকচুয়ালি হাই টেম্পারেচারে লিকুইড করে ফেলা হয়। অ্যান্ড ওইটা যখন লিকুইড টিনের উপরে ওইটাকে আপনি থ্রো করেন, তখন অ্যাকচুয়ালি দ্য লিকুইড গ্লাস ফার্স্ট টাইম ফর্ম করার জন্য ওটা ফ্লোট করে। সো টিনের উপরে লিকুইড গ্লাসটা ফ্লোট হয়, এই জন্য দ্য টেকনোলজি কল্ড ফ্লোট গ্লাস। এর আগে যে টেকনোলজিটা ছিল ওটা ভার্টিক্যাল সিস্টেমে, ওটাকে বলতো শিট গ্লাস। হ্যাঁ, সো শিট গ্লাস, যেটা আমাদের আগে বাংলাদেশে 2টা পুরানা গ্লাস ফ্যাক্টরি ছিল ছোট আকারে, যারা শিট গ্লাস টেকনোলজিতে গ্লাস বানাতো। সো দ্য ট্রানজিশন, অ্যাজ ইউ মেনশন, ওটা অ্যাকচুয়ালি আমাদের সাথেই হয়েছে। ফ্লোট গ্লাস টেকনোলজি আমরা ফার্স্ট শুরু করি আর কি। গ্লাস শিল্প অলরেডি ওভারসাপ্লাইড। সো নতুন ম্যানুফ্যাকচারার যারা এসেছেন তাদের ভলিউমটা এই মুহূর্তে পুরোপুরি সেলেবল না। আর গ্লাস এমন একটা প্রোডাকশন প্রসেস যেটা আপনি থামাতে পারেন না। আপনি ওয়ান্স ইউ ফায়ার, ইউ হ্যাভ টু রান 10 or 11 years নন স্টপ। সো আপনি যদি এটা বিক্রি করতে না পারেন, আপনাকে এটা ভেঙে ফেলতে হবে, অর আদারওয়াইজ আপনি এটাকে প্ল্যান্ট অ্যাকচুয়ালি থামানোর কোনো প্রফিটেবল কোনো সলিউশন নেই। আপনি থামাতে পারেন, বাট দ্যাট উইল কস্ট আ লট অফ টাইম অ্যান্ড মানি টু রিবিল্ড দ্য ফার্নেস এগেইন। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ, গ্লাসে অলরেডি ওভার সাপ্লাই হয়ে গিয়েছে। সামনে আরও ম্যানুফ্যাকচার আসার খবর আছে আমাদের কাছে, যেটা ইন্ডাস্ট্রিকে হেভিলি ফ্র্যাগমেন্টেড করে ফেলবে।
এক্সপোর্টের সম্ভাবনা আছে, অবশ্যই আছে, বাট মেনশনিং দ্যাট আমাদের দেশের যেহেতু এনার্জি কস্ট ইজ হায়ার কম্পেয়ার টু আমাদের কম্পিটিটর যেটা মেইন হচ্ছে চায়না। আমরা আজকে যাই এক্সপোর্ট করি না কেন, ইউ হ্যাভ টু ফেস উইথ চাইনিজ প্রোডাক্ট। তো চায়নার ম্যানুফ্যাকচারিং কস্টের সাথে আমাদের ম্যানুফ্যাকচারিং কস্ট অলওয়েজ আ চ্যালেঞ্জিং নাম্বার। প্রথমত পাওয়ার, তাদের এখানে গ্লাস মানেই আপনার gas based furnace uninterrupted, that's first thing, and second is gas based. It has to be gas based. এটাকে যদি আপনি ফার্নেস অয়েল বা কোল বেসড করেন, the cost is not viable. তো এটাকে গ্যাস বেসড করতে হয়। সো গ্যাসের কস্ট আজকে ডেফিনেটলি আমাদের কম্পিটিটেড কান্ট্রি চায়নার থেকে আমাদের এখানে বেশি, অ্যান্ড এটার প্রোডাকশন কস্টের অলমোস্ট 25-30% is the energy cost. Energy is a big raw material. So energy cost আমাদের যে রেটস আছে সেটা দিয়ে চাইনিজের সাথে কস্টিং করা ইজ চ্যালেঞ্জিং। অ্যাপার্ট ফ্রম দ্যাট আমাদের দেশে কোনো সোডা অ্যাশ ফ্যাক্টরি নাই বা সোডা অ্যাশ নাই, সেখানে চায়নার ওন হোম গ্রোন সোডা অ্যাশ, তাদের লোকাল প্রাইজিং অলওয়েজ কম হয়। আমরা যদি এখানে এক্সপোর্টের জন্য ডিউটি ফ্রিও চিন্তা করি, স্টিল transport cost, coming and wastage, that will contribute a cost, as well as the financial cost. That is another big number. আমরা আজকে 12 to 14 এর নিচে কিছু দেখছি না রেট অফ ইন্টারেস্ট, যেখানে চায়নার ইন্ডাস্ট্রিয়াল রেট ইজ নট মোর দেন 4%. So considering all these number, the financial cost as well as the transportation and energy cost, আমাদের জন্য চাইনিজ প্রোডাক্টের প্রাইজিংয়ের সাথে পারা is very very challenging. আমরা যেটা পারছি, আমরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করতে পারছি সাকসেসফুলি সিন্স আমাদের নেইবারিং কান্ট্রি, অ্যান্ড ইন্ডিয়া হ্যাজ আ অ্যান্টি ডাম্পিং ডিউটি স্ট্রাকচার উইথ চায়না অ্যান্ড অল। সো ওখানে উই হ্যাভ অ্যান অ্যাভিনিউ যেখানে আমরা ইন্ডিয়াতে মোস্টলি এখন এক্সপোর্ট করছি। অনেক আগে থেকে, মানে আমরা লাস্ট 4-5 ইয়ার্স ধরে আমরা ইন্ডিয়াতে এক্সপোর্ট করি। আমরা আফ্রিকায় করি, আমরা কিছু ইউরোপে করেছি, বাট নট রিয়েলি প্রমিসিং। কন্টিনিউয়াস যদি বলেন, ইন্ডিয়া ইজ দি কন্টিনিউয়াস এক্সপোর্টিং কান্ট্রি। আফ্রিকা কুড বি, হ্যাঁ, বাট এগেইন উই আর হেভিলি চ্যালেঞ্জড বাই চায়না। You need support from the government, of course, in different avenue. Currently, আপনার গ্যাসের সাপ্লাই নিরবিচ্ছিন্ন হওয়া, ইন টার্মস এখানে প্রেশারের একটা ব্যাপার থাকে। গ্যাস প্রেশার যদি কনসিস্টেন্ট না হয় তাহলে এটা প্রোডাকশন হ্যাম্পার করে। অ্যাট দ্য সেম টাইম গ্যাসের বিলস, এনার্জি কস্ট, এটা অ্যাকচুয়ালি কমন ডিমান্ড ফর এভরিবডি, বাট ফর ইনফ্লেশন, আমরা যেভাবে ইনফ্লেশন হয়েছে লাস্ট 2 years, ইনফ্লেশনের জন্য আমরা উই ক্যানট রিয়েলি ব্লেম দি গভর্নমেন্ট আইদার। সো যেহেতু আমাদের এখন এলএনজি ইম্পোর্ট করা হচ্ছে, সো গভর্নমেন্ট এটাকে ডলার দিয়ে পারচেস করে, আর যে লেভেলের ইনফ্লেশন হয়েছে, উই ক্যান আন্ডারস্ট্যান্ড যে গভর্নমেন্টের জন্য এই জায়গাটায় কাজ করা কোয়াইট ডিফিকাল্ট, বাট স্টিল উই উড পুট আওয়ার আর্জ টু কিপ দ্য সাপ্লাই স্মুথ উইথ দ্য প্রেশার লেভেল যেন ঠিক থাকে আর কি। এটা ছাড়াও আমাদের মেজরিটি কম্পোনেন্ট যেটা লোকালি আমরা ইউজ করি সিলিকা স্যান্ড, যেটা আমরা লোকাল সোর্স থেকে এক্সট্র্যাক্ট করি। এখানে রিসেন্টলি বেশ কিছু অবস্ট্রাকল আমরা ফেস করছি সাপ্লাই চেইনে। এখানে গভর্নমেন্টের আন্ডারস্ট্যান্ডেবিলিটিটা আমরা আরও হায়ার লেভেলে এক্সপেক্ট করি। এখানে আরও রিসার্চ করে দেখা যে আমরা যে সিলিকা স্যান্ডটা অ্যাকচুয়ালি ইউজ করি, এটা এটা পরিবেশের জন্য অ্যাকচুয়ালি ক্ষতিকর না, কারণ ইটস সিলিকেট, যেখানে প্রায় 91% সিলিকা। সো এটা যদি আমরা সংগ্রহ করে আমরা যেভাবে ইউজ করে আসছি, এটা যদি আমাদেরকে ইউজ করতে দেওয়া হয়, তাহলে দিস ইজন্ট হার্মিং দ্য কাল্টিভেটেড ল্যান্ড, মানে আমাদের কৃষিজ জমিকে এটাকে থ্রেট করে না, বা ল্যান্ডের যে শিফটিং, যেটা বালু ভরাট বা বালু লুট নিয়ে যেই জিনিসগুলো আমরা পড়ি, সেটা আমাদের সিলিকা স্যান্ডের যে সোর্স সেটার সাথে এটা ম্যাচ করে না। সো সিলিকা স্যান্ডের ইউজেসটা গ্লাস শিল্পর জন্য অ্যাভেলেবেল রাখা, এটা গভর্নমেন্টের কাছে আমাদের আর্জ। সো এই এভিনিউতে গভর্নমেন্ট আরও ফার্দার R&D করে এই জিনিসটা আমাদের জন্য সাপ্লাই চেইনটা ঠিক রাখার জন্য আমরা অনুরোধ রাখতেই পারি।
না, আমরা ভ্যালু অ্যাডেড প্রোডাক্ট নিয়ে কাজ করছি, ফরওয়ার্ড ইন্টিগ্রেটেড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন নিয়ে গ্লাস শিল্পে। আমরা অ্যালুমিনিয়াম নিয়ে এসেছি, অ্যালুমিনিয়ামেরও ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেটেড প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব টু কমপ্লিমেন্ট দি কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ফিউচারে কিছু ইভি নিয়ে কাজ করছি, ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করছি। সো নতুন কিছু করা, অ্যাজ এ গ্রুপ ভিশন, অ্যাজ আই মেনশন, নতুন কিছু আইডিয়াস নিয়ে আমরা সামনে প্ল্যান করছি আর কি। আর্কিটেকচারাল কমিউনিটিকে আমি বলতে চাই যে বাংলাদেশ এখন স্বয়ংসম্পূর্ণ গ্লাসে, সো তারা যেন বিদেশি গ্লাসের দিকে না ঝুঁকে পড়ে। আমরা এখনও কিছু প্রবণতা দেখি যে ইম্পোর্টেড গ্লাস কিছু স্পেশালাইজ প্রজেক্টে আসে, যেটা অ্যাকচুয়ালি আমাদের ডাবল গ্লেজ বা আরও যারা করে আমাদের কাছে প্রোডাক্ট থাকা সত্ত্বেও আমরা বিদেশি প্রোডাক্টের দিকে ঝুঁকে না যাই, আমরা দেশি কোম্পানি অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যান্ড ইকোনমিকে কমপ্লিমেন্ট করি, দেশি পণ্য ব্যবহার করি। এটা নট জাস্ট আর্কিটেকচারাল অ্যান্ড কনসালটেন্ট, এটা এন্ড ইউজারদের জন্য একই মেসেজ দিতে পারি আমরা।